আসসালামু আলাইকুম, সবাইকে আবারও শুভেচ্ছা। ফৌজদারি কার্যবিধি 1898 এর পাঠ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার আজকে ষষ্ঠ দিনের লাইভ। ইতিমধ্যে আমরা ফৌজদারি কার্যবিধির পরিচিতি মানে প্রিলিমিনারি অংশ এবং সেশন জজ, দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেটের আদালত সম্পর্কে অনেক দূর পড়েছি। তো অনেকেই আসলে আমাকে ইনবক্সে আমার এই লাইভ সম্পর্কে কথা বলেছেন। তো কেউ কেউ অ্যাপ্রিসিয়েট করেছেন, আবার কেউ কেউ কিছু কিছু বিষয় সমালোচনাও করেছেন। যে যেভাবে করুন না কেন আমাকে উৎসাহিত করছেন, এতে আমি খুশি। তো আমরা এই পর্যন্ত যতটুকু আসছি, আমরা 10 নম্বর ধারা পর্যন্ত পড়েছি। আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই বা পাঠে চলে যাই। এটার কারণ হচ্ছে আমাদের সময় আসলে অনেক বেশি চলে যায়। তো আমরা এর আগে 11 নম্বর যে ধারা, সেখানে দেখেছি যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্পর্কে কথা বলেছে, মানে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সম্পর্কে কথা বলেছে এই আইন। এখন 11 নম্বর ধারাতে এই যে পাশে লেখা আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট যারা, আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হচ্ছে যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এটা সম্পর্কে এই আইনের 4-এর এই ধারাতে আমরা দেখেছি এর আগেও। তো আমরা শুরু করি। সেকশন 11 সাবসেকশন 1। In every district outside a metropolitan area, the Chief Judicial Magistrate, Additional Chief Judicial Magistrate and other Judicial Magistrate shall be appointed from the persons employed in Bangladesh Judicial Service in accordance with the rules framed by the President under the provision to Article 133 of the Constitution. কি বলছে যে মেট্রোপলিটন এরিয়ার বাহিরে অন্যান্য যেসব ডিস্ট্রিক্ট আছে, মানে মহানগর এলাকার বাহিরে অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলো আছে, সেখানে হচ্ছে প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত বিচারিক ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য বিচারিক ম্যাজিস্ট্রেট অ্যাপয়েন্টেড হবে, মানে নিয়োগ হবে ফ্রম দ্য পারসন এমপ্লয়েড ইন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস, মানে বাংলাদেশ বিজেএস, যেটা আমরা এলএলবি করার পরে অনেকেই আমরা পরীক্ষা দিয়ে থাকি। বয়স থাকলে অনেকেই পরীক্ষা দেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে সদস্য হওয়ার জন্য। তো বলছে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে নিয়োগ দেওয়া হবে জুডিশিয়াল সার্ভিস থেকে, অ্যাকর্ডেন্স উইথ দ্য রুলস ফ্রেমড বাই দ্য প্রেসিডেন্ট। মানে হচ্ছে প্রেসিডেন্ট যে রুলটা প্রণয়ন করবে, যে বিধানটা প্রণয়ন করবে, সেই বিধান অনুযায়ী হচ্ছে তাদেরকে নিয়োগ করা হবে। এবং প্রেসিডেন্ট যে রুলটা প্রণয়ন করবেন সেটা বলছে যে দ্য প্রেসিডেন্ট রুল ফ্রেম বাই প্রেসিডেন্ট আন্ডার দ্য প্রভিশন টু আর্টিকেল 133, মানে হচ্ছে অনুচ্ছেদ 133 এর বিধান, প্রভিশন বিধান অনুযায়ী কি করবে। বিধান অনুযায়ী সরকার হচ্ছে একটা প্রেসিডেন্ট হচ্ছে একটা বিধান তৈরি করবে, বিধিমালা তৈরি করবে, রুলস বিধান তৈরি করবে। সেই বিধান অনুযায়ী হচ্ছে তাদেরকে নিয়োগ দেওয়া হবে কোথা থেকে, জুডিশিয়াল সার্ভিস থেকে। আর এই যে রাষ্ট্রপতি যে বিধানটা তৈরি করবে সেটা আসবে কনস্টিটিউশনের 133 অনুচ্ছেদের বিধান অনুযায়ী। এর আগে আমরা যেটা দেখেছি সেটা একই কথা ছিল যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটটা আসবে হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস থেকে, আসবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বিষয়টা, আর তাদেরকে নিয়োগ দেওয়া হবে। আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিয়োগ দেওয়া হবে জুডিশিয়াল সার্ভিস থেকে। এবং দুইটার ক্ষেত্রে একই কথা লেখা আছে। Article 1, according to Article 133 of Bangladesh Constitution,
আচ্ছা, এখানে আমরা দেখেছি 3-এর এতে 133 নম্বর অনুচ্ছেদের আরও একটা আমরা পেয়েছিলাম, সেটাও জুডিশিয়াল সার্ভিস সম্পর্কেই বলেছে। 133 নম্বরেও জুডিশিয়াল সার্ভিস সম্পর্কেই বলেছে। এবার আসছি আমরা 2 নম্বর ধারায়, 2 নম্বর উপধারায়, দুঃখিত 2 নম্বর উপধারায় 11 ধারা 11 উপধারা 2 কি বলছে? অ্যান এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাল হ্যাভ অল or any of powers of the chief judicial magistrate under this code or any other law for the time being in force as the government may direct। বলছে যে একজন এডিশনাল চিফ ম্যাজিস্ট্রেটের থাকবে shall have all or any of powers, সব পাওয়ার অথবা যে কোনো পাওয়ার। অল এখানে আবার লক্ষ্য করি, এর আগেও এটা দেখেছিলাম আমরা এরকম কথা, অল অর এনি। এখানে যদি বলতো অল অ্যান্ড এভরি তাহলে হচ্ছে সকল পাওয়ার, এখানে বলছে অল মানে হচ্ছে সব পাওয়ার অথবা অথবা বলছে এনি পাওয়ার্স, অথবা হচ্ছে পাওয়ারের যে কোনোটা, এনি অফ দ্য পাওয়ার্স পাওয়ারের যে কোনোটা, যে পাওয়ারগুলো আছে এর মধ্যে যে কোনো পাওয়ার অথবা হচ্ছে সব পাওয়ার কি করবে? এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সে এটা পাওয়ারটা থাকবে যেটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের থাকবে। মানে এই কোডের আওতায় আন্ডার দিস কোড অর এনি আদার ল ফর টাইম বিং ইন ফোর্স, বলছে যে এই কোডের আওতায় অথবা অন্য যে কোনো আইন যেটা বর্তমানে বিদ্যমান আছে সেই ধরনের যে কোনো লয়ের আওতায় বা এই কোডের এই বিধানের আওতায় একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে পাওয়ার থাকবে, একজন এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হয় ওই সকল পাওয়ার, একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সব পাওয়ার অথবা তার যে পাওয়ার আছে সেই পাওয়ারের যে কোনো পাওয়ার থাকতে পারে একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের। অ্যাজ দ্য গভর্নমেন্ট মে ডিরেক্ট, বলছে যে সরকার যেভাবে ডিরেকশন দিবে, যেভাবে সরকার নির্দেশনা দিবে সে ওইভাবে তার পাওয়ারটা প্রয়োগ করতে পারবে বা পাওয়ারটা এক্সারসাইজ করতে পারবে। এবার আমরা আসছি সেকশন 11 সাবসেকশন 2A। এখানে আমরা একটা নোট দেখছি, নিশ্চয়ই নোটটা হবে যেটা 2A মানে 2 এর সাথে নতুন একটা উপধারা যোগ করেছে, এই কারণে এটা 2A হয়েছে, তার মানে এই উপধারাটা আগে ছিল না। আমরা একটু দেখি, সাবসেকশন 2A ওয়াজ ইনসার্টেড আফটার দ্য সাবসেকশন 2 বাই সেকশন 2 অফ কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2012। মানে 2012 সালে যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল ক্রিমিনাল কোডের, সেটার 2 নাম্বার সেকশন অনুযায়ী এই 2A ধারাটা উপধারাটা বসিয়েছে এখানে। 2A উপধারা কি বলছে? দ্য গভর্নমেন্ট মে by general or special order in official gazette, সরকার সাধারণ অথবা বিশেষ স্পেশাল অর জেনারেল অর স্পেশাল অর্ডার, বাই জেনারেল অর স্পেশাল অর্ডার সাধারণ বা বিশেষ অর্ডারের মাধ্যমে ইন অফিসিয়াল গ্যাজেট, বলছে যে অফিসিয়াল গ্যাজেটে বিশেষ অর্ডার অথবা সাধারণ কোনো আদেশের মাধ্যমে direct at what place or places the court of chief judicial magistrate, additional chief judicial magistrate and other judicial magistrate shall holds its sitting। তাহলে কি বলছে যে সরকার বিশেষ অথবা হচ্ছে সাধারণ আদেশের মাধ্যমে নির্দেশনা দিতে পারবে যে কোথায় বসবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, কোথায় বসবে, অথবা এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট অথবা অন্যান্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট কোথায় বসবে। এই বসা বলতে যে এটা কোন জায়গায় অবস্থান করবে সেটা সে সরকার নির্দেশনা দিয়ে দেবে বা দিতে পারবে বিশেষ বা সাধারণ কোনো আদেশের মাধ্যমে। এখন আমরা আসছি 11 উপধারা 3 সেকশন 11 সাবসেকশন 3।
the government may or subject to the general or special order issued by the government in constitution with the high court division বলছে যে সরকার করবে বা করতে পারবে সরকার মে পারবে বা করবে সরকার মে or subject to the general এই or subject to the আমরা কিন্তু বারবার পাচ্ছি এবং পাবো subject to মানে হচ্ছে শর্তে মানে একটা শর্ত আছে ওই শর্ত অনুযায়ী বলছে সাবজেক্ট টু দ্য জেনারেল স্পেশাল অর্ডার মানে সরকারের কোনো সাধারণ বা বিশেষ কোনো আদেশ সাপেক্ষে ইস্যুড বাই গভর্নমেন্ট মানে সরকার কর্তৃক জারিকৃত কোনো সাধারণ বা বিশেষ অর্ডার সাপেক্ষে আদেশ সাপেক্ষে সাবজেক্ট টু সাপেক্ষে ইন কনসালটেশন উইথ দ্য হাইকোর্ট ডিভিশন এই যে সরকার যে অর্ডারটা ইস্যু করবে সেই অর্ডারটা হবে যে হাইকোর্ট ডিভিশনের সাথে সে কনসালটেশন করবে মানে হাইকোর্ট ডিভিশনের সাথে পরামর্শক্রমে সরকার একটা অর্ডার দিবে বিশেষ বা সাধারণ বিশেষ অথবা সাধারণ কোনো অর্ডার দিবে কিসের অর্ডার সেটা আমরা পাচ্ছি একটু সামনেই যে দ্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মে মানে হয় সরকার অথবা সরকারের জারিকৃত আদেশ অনুযায়ী বিশেষ বা সাধারণ আদেশ অনুযায়ী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট মে from time to time সময় সময় define local areas with which the judicial magistrate may exercise all or any of the power তাহলে কি বলছে যে সময় সময়ে হয় সরকার অথবা হাইকোর্টের সাথে এখানে একটু দেখেন হাইকোর্টের কিন্তু এখানে একটা তত্ত্বাবধান আছে হাইকোর্টের সাথে সে সরকার পরামর্শ করে একটা অর্ডার দিবে অর্ডারটা কি হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মে বলছে যে হয় সরকার করবে না হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করবে এখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে কাজটা করবে সেই কাজটার জন্য সরকারের অর্ডার লাগবে সেটাই বলছে এবং ওই সরকারের যে অর্ডারটা দিবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে যে ক্ষমতাটা দিবে কিসের ক্ষমতা ডিফাইন লোকাল এরিয়াস মানে লোকাল এরিয়া নির্ধারণের একটা এলাকা কতটুকু হবে সেই এলাকা নির্ধারণের ক্ষমতা প্রথমে সরকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দেবে এবং সেটা দিবে কিসের মাধ্যমে হাইকোর্টের সাথে পরামর্শক্রমে সরকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে যদি সেই ক্ষমতা দেয় সেই দায়িত্ব দেয় তাহলে সে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করবে অথবা সরকার প্রথমে বলছে সরকার করবে তারপর হচ্ছে সরকার অথবা হচ্ছে সরকারের আদেশক্রমে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সময়ে সময়ে কি করবে লোকাল এরিয়া উইদিন উইচ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মে এক্সারসাইজ অল অর এনি অফ powers with which they may be invested under this code সময় সময়ে তারা এই লোকাল স্থানীয় এলাকাটা নির্ধারণ করে দিবে যেই এরিয়াটাতে হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা কি করবে তাদের সম্পূর্ণ পাওয়ার অথবা এক্সারসাইজ অল অর এনি অফ পাওয়ার্স বলছে যে সে তার সব পাওয়ার অথবা হচ্ছে সব ক্ষমতা অথবা ক্ষমতা যে ক্ষমতাগুলো আছে তার মধ্যে যে কোনো ক্ষমতা সে কি করবে এক্সারসাইজ করবে যে এরিয়াটাতে সেই এরিয়া নির্ধারণ করে দেবে সরকার অথবা সরকারের আদেশক্রমে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অন্যান্য ম্যাজিস্ট্রেটদের এরিয়াটা নির্ধারণ করে দিবে এখানে দেখেন হুইচ দে মে বি ইনভেস্টেড আন্ডার দিস কোড বলছে যে কোন অল অর এনি অফ পাওয়ার্স তার যে পাওয়ারটা আছে তার সকল অথবা যে কোনো পাওয়ার উইথ উইচ দে মে বি ইনভেস্টেড যেটা তাদেরকে দেওয়া হয়েছে এই যে ইনভেস্ট শব্দটা দেখছি ইনভেস্টের অর্থ আমরা জানি বিনিয়োগ যে আমি এই ব্যবসাটাতে ইনভেস্ট করতে আগ্রহী না এইভাবে আমরা বলি অথবা সে অমুক ব্যবসায় ইনভেস্ট করেছে সেই ইনভেস্ট হচ্ছে বিনিয়োগ কিন্তু এখানে ইনভেস্টের অর্থ হচ্ছে প্রদান করা ইনভেস্টের কিন্তু বিভিন্ন অর্থ হতে পারে তার মধ্যে একটা অর্থ হচ্ছে বিনিয়োগ করা যেটা আমরা সবাই জানি বাট প্রদান করা এটা হয়তো কেউ কেউ নাও জানতে পারি তার মানে হচ্ছে যেটা এই কোডের আন্ডারে যেই ক্ষমতাটা দেয়া হবে সেই ক্ষমতার অংশ অথবা যে কোনোটা অথবা হচ্ছে সব ক্ষমতা যেটা সরকার বা সরকারের পক্ষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্ধারণ করে দিবে
সেটা এখানে আরেকটা বিষয় আছে, except as otherwise provided by such definition। আমি এখানে আরো একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে ডিফাইন লোকাল এরিয়াস। ডিফাইন মানে হচ্ছে সীমানা নির্ধারণ করা। লোকাল এরিয়াস নির্ধারণ করবে। ডিফাইনের তিনটা অর্থ আমি বলছি এখন। একটা হচ্ছে ডিফাইন মানে হচ্ছে সংজ্ঞায়িত করা। ডিফাইন ল মানে হচ্ছে আইনকে সংজ্ঞায়িত করুন, আইনের সংজ্ঞা কি। আবার হতে পারে ডিফাইন মানে হচ্ছে নির্ধারণ করা, আবার ডিফাইন মানে হচ্ছে সীমা নির্ধারণ করা। তো এখানে বলছে ডিফাইনের অর্থটা হচ্ছে সীমা নির্ধারণ করা, ডিফাইন লোকাল এরিয়াস। এখন এটার সাথে আবার এই যে ডিফাইন থেকে আসছে ডেফিনেশন, সুতরাং ডেফিনেশনের অর্থ হচ্ছে সংজ্ঞা, আবার ডেফিনেশনের অর্থ হচ্ছে নির্ধারিত সীমা, সীমা নির্ধারণ বা নির্ধারিত সীমা, ডেফিনেশন। তাহলে কি বলছে যে accept as otherwise provided by such definition। এই যে accept as otherwise provided, এটা একটা ফ্রেজ, এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এটার অর্থ হচ্ছে accept মানে হচ্ছে এটার থেকে ব্যতিক্রম। তার মানে এই শব্দটা কখন ব্যবহৃত হয়, যে আমরা ইতিমধ্যে সাধারণত চুক্তির ক্ষেত্রে বা আইনের ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয়। ইতিমধ্যে আমরা যেই কথাগুলো বলেছি এটার ব্যতিক্রম থাকতে পারে। অ্যাকসেপ্ট অ্যাজ আদারওয়াইজ এই কথা বলার পরে কিন্তু স্পষ্ট করে দিতে হয় ব্যতিক্রমটা কি হবে। এখানে বলছে অ্যাকসেপ্ট অ্যাজ আদারওয়াইজ। এই যে আমাদের এখানে বলছে যে সরকার নির্ধারণ করে দিবে বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্ধারণ করে দেবে যে এরিয়া, সেটার বাহিরেও যদি এই ধরনের কোনো ডেফিনেশন থাকে, এই ধরনের কোনো ডেফিনেশন মানে হচ্ছে সীমা নির্ধারণ, নির্ধারিত সীমা থাকে, মানে শুধুমাত্র বলে দিয়েছে এখানে সরকার এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্ধারণ করবে সেটা না, এটার বাহিরেও কিন্তু কোনো কিছু থাকতে পারে, কোনো একটা সীমা নির্ধারণ থাকতে পারে অন্য কোনো লয়ের মাধ্যমে বা যে কোনোভাবে, সেটাও কিন্তু এখানে বলছে যে সেটাও কার্যকরী হবে। অ্যাকসেপ্ট অ্যাজ আদারওয়াইজ প্রোভাইডেড বাই সাচ ডেফিনেশন। এই ধরনের সীমা নির্ধারণ কোন ধরনের, বলছে যে এই যে এলাকার যে সীমা নির্ধারণ, এই ধরনের সীমা নির্ধারণের মাধ্যমে যে যদি আলাদা কোনো থাকে সেটাও কি হবে এখানে প্রযোজ্য হবে, এটাই বলছে। যা the jurisdiction and powers of every such magistrate shall extend throughout the district। বলছে যে একজন ম্যাজিস্ট্রেটের এই ক্ষমতা, এখতিয়ার, জুরিডিকশন হচ্ছে বিচারিক এখতিয়ার, যেটা বিচারের এখতিয়ার, একজন ম্যাজিস্ট্রেটের এখতিয়ার অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এখতিয়ার অথবা পাওয়ার হবে কি অফ এভরি সাচ ম্যাজিস্ট্রেট, এই ধরনের প্রত্যেক ম্যাজিস্ট্রেটের, অফ এভরি সাচ ম্যাজিস্ট্রেট এই ধরনের প্রত্যেক ম্যাজিস্ট্রেটের জুরিডিকশন এবং পাওয়ার শেল এক্সটেন্ড, এটা এক্সটেন্ড হবে, এটা বিস্তৃত হবে থ্রু আউট দ্য ডিস্ট্রিক্ট, সম্পূর্ণ ডিস্ট্রিক্ট জুড়ে হবে। কোন সম্পূর্ণ ডিস্ট্রিক্ট? ওই যে শুরুতেই বলা হয়েছে যে সরকার অথবা সরকারের আদেশ সাপেক্ষে, হাইকোর্টের সাথে সরকারের আদেশ সাপেক্ষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে এরিয়াটা নির্ধারণ করে দেবে সেই এরিয়ার সব জায়গায় হচ্ছে কি হবে তার ক্ষমতা এবং তার এখতিয়ার থাকবে। কিন্তু এখানে একটু শর্ত আছে, অ্যাকসেপ্ট অ্যাজ আদারওয়াইজ প্রোভাইডেড বাই সাচ ডেফিনেশন। এই ধরনের ডেফিনেশন যদি এর বাইরে অন্য ব্যতিক্রম থাকে সেটাও এখানে প্রযোজ্য হবে। ব্যতিক্রম বলতে কি বোঝাচ্ছে, যে এছাড়া এর অন্য কোনো কিছু থাকলে সেটা বোঝাচ্ছে যে ধরুন একটা ডিস্ট্রিক্ট একজন ম্যাজিস্ট্রেটের জন্য একটা এলাকা নির্ধারণ করে দিয়ে হয়তো বা তাকে বলে দিল যে এই এলাকার এই অংশটাতে তোমার এই জুরিসডিকশনটা কার্যকরী হবে না, তাহলে সেটা হবে না। তো এটাকে বলছে যে অ্যাকসেপ্ট। আমি এই ধরনের কোনো বিধান উল্লেখ করছি না, আমি বলছি যে এটাতে বোঝা যাচ্ছে যে অ্যাকসেপ্ট, যেহেতু লেখা আছে অ্যাকসেপ্ট অ্যাজ আদারওয়াইজ প্রোভাইডেড বাই সাচ ডেফিনেশন, মানে এই ধরনের সীমা নির্ধারণের যদি আলাদা কোনো কিছু থাকে, সেই কারণে বললাম যে এমন হতে পারে যে হ্যাঁ তাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে যে তুমি এখানে এই অঞ্চলটা তোমার, কিন্তু এই অঞ্চলের এই অংশটুকু তো তুমি শুধুমাত্র এটুকু করতে পারবে, এটুকু করতে পারবে না, এটাও হতে পারে। যাই থাকুক সেটা সে করবে। এবার আসছি আমরা সেকশন 11 সাবসেকশন 4, 11 নম্বর ধারার 4 নম্বর উপধারা,
notwithstanding any notwithstanding anything contained in this section. notwithstanding এখানে এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, সত্ত্বেও, তথাপিও, notwithstanding, সত্ত্বেও বা তথাপিও, এটা এইভাবে শুরু হয়েছে। এনিথিং কন্টেন্ট, যে কোনো কিছু কন্টেন্ট মানে হচ্ছে কি, যেটা কন্টেন্ট করা আছে, এখানে আছে এই ধরনের, ইন দিস সেকশন, এই ধরনের, এই সেকশনে যে কোনো কিছু আছে সত্ত্বেও, তার মানে হচ্ছে এই সেকশনে যা কিছুই উল্লেখ থাকুক না কেন, এই কথাটাকে একটু ঘুরিয়ে বলেছে, নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন দিস সেকশন, তার মানে এটা একটু এই সেকশনে যা কিছুই থাকুক না কেন, এটার কোনো কিছুই কি হবে না, সরি একটু ডিস্টার্ব হয়েছে, মানে বলছে যে এই সেকশনে যা কিছুই থাকুক না কেন, যা কিছুই আছে না কেন, কি হবে, দ্য গভর্নমেন্ট মে রিকোয়ার এনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টু পারফর্ম দ্য ফাংশনস অফ এ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বলছে যে এই সেকশনে 11 নম্বর সেকশনে যা কিছুই থাকুক না কেন, সরকার কি করতে পারবে, মে রিকোয়ার, সে দাবি করতে পারে বা সে আদেশ করতে পারে। রিকোয়ারের কিন্তু বিভিন্ন অর্থ হতে পারে, সে আদেশ করতে পারে। আবার আমরা কি বলি, তোমার রিকোয়ারমেন্ট কি এই কাজটা করার জন্য, বলে যে আমার এই জিনিস লাগবে, তো ওইটা হচ্ছে রিকোয়ারমেন্ট, ওটা রিকোয়ার, আই রিকোয়ার দিস অ্যান্ড দিস থিংস, আমি এই জিনিসগুলো চাই। আবার হচ্ছে এখানে বলছে যে সরকার আদেশ করতে পারে, সরকার বলতে পারে, সরকার এটা দিতে পারে, কাউকে দাবি করতে পারে, দিতে পারে, মানে সরকার মে রিকোয়ার, গভর্নমেন্ট মে রিকোয়ার এনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সরকার যে কোনো ম্যাজিস্ট্রেটকেই দিতে পারে বা আদেশ করতে পারে, টু পারফর্ম দ্য ফাংশন অফ এ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যাবলী পারফর্ম করার আদেশ করতে পারে সরকার, ফর এ পিরিয়ড, একটা নির্দিষ্ট সময়ের জন্য, সব সময়ের জন্য না কিন্তু, ফর এ পিরিয়ড মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য, টু বি ডিটারমাইন্ড ইন কনসালটেশন উইথ হাইকোর্ট ডিভিশন। বলছে যে এই যে ফর এ পিরিয়ড, বলছে যে একটা নির্দিষ্ট সময়ের জন্য, এই নির্দিষ্ট সময়ে কি হবে, টু বি ডিটারমাইন্ড, নির্ধারিত হবে, এই নির্দিষ্ট সময়টা হচ্ছে টু বি ডিটারমাইন্ড, নির্ধারিত হবে, ইন কনসালটেশন উইথ হাইকোর্ট ডিভিশন, মানে হাইকোর্ট ডিভিশনের সাথে পরামর্শক্রমে এই সময়টা নির্ধারণ হবে। তার মানে কি বলছে, যে সরকার চাইলে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিতে পারে, কিন্তু সেটা অবশ্যই মাস্ট লেখা নেই, যদিও এখানে মাস্ট বি লেখা নেই, মাস্ট লাগলে সেটা অবশ্যই বলছে যে সেটা টু বি ডিটারমাইন্ড ইন কনসালটেশন উইথ হাইকোর্ট ডিভিশন, বলছে যে তার এই সময়টা হাইকোর্ট ডিভিশনের সাথে আলোচনা সাপেক্ষে হাইকোর্ট ডিভিশনের পরামর্শক্রমে এই সময়টা নির্ধারণ করা হবে। এখন বলছে অ্যান্ড ডিউরিং সাচ পিরিয়ড, এই ধরনের সময়ের মধ্যে দ্য ম্যাজিস্ট্রেট শেল নট পারফর্ম দ্য ফাংশনস অফ অ্যান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এই যে সময়টাতে সে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবে, সেই সময় সে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবে না। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম, 11 নম্বর ধারা দেখলাম যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে এটা একটা ধারা, ভুল হয়েছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটস মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্পর্কে ধারা। তো এটার 1 নম্বর ধারা বলছে যে আউটসাইড এ মেট্রোপলিটন এরিয়া মানে মহানগর এলাকার বাহিরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা জুডিশিয়াল সার্ভিস থেকে নিয়োগপ্রাপ্ত হবেন এবং সেটা প্রেসিডেন্ট কর্তৃক সংবিধানের 133 ধারা অনুযায়ী, সংবিধানের 133 নম্বর অনুচ্ছেদের বিধান অনুযায়ী প্রেসিডেন্ট যে রুলটা জারি করবে, যে রুলটা তৈরি করবে, সেই রুল অনুযায়ী তাদেরকে নিয়োগ দেওয়া হবে জুডিশিয়াল সার্ভিস থেকে। এবং বলছে যে এডিশনাল
11(2) নম্বরে বলছে যে এডিশনাল চিফ ম্যাজিস্ট্রেটের হয় হচ্ছে একজন চিফ ম্যাজিস্ট্রেটের সকল ক্ষমতা থাকবে অথবা যে কোনো ক্ষমতা তার থাকবে, যেটা গভর্নমেন্ট তাকে যেটা নির্দেশ করবে সেই অনুযায়ী। এবং 2 নতুন করে দেয়া মানে সংযুক্ত করা হয়েছে, ইনসার্ট করা হয়েছে। এখানে বলছে যে সরকার বিশেষ অথবা সাধারণ অর্ডারের মাধ্যমে, অফিসিয়াল গ্যাজেটের মাধ্যমে, অফিসিয়াল গ্যাজেটের অর্ডারের মাধ্যমে কি করবে, নির্ধারণ করে দেবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্ট কোথায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য ম্যাজিস্ট্রেটের কোর্ট কোথায় পড়বে, সরকার সেটা নির্ধারণ করে দেবে। আর 3 নম্বরে বলছে যে সরকার অথবা হাইকোর্টের সাথে পরামর্শ করে সরকারের জারিকৃত আদেশ অনুযায়ী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি করবে, লোকাল এরিয়া নির্ধারণ করবে। একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের লোকাল এরিয়া কতটুকু হবে, সেই কতটুকুর মধ্যে কতটুকু পাওয়ার চর্চা করবে সেটা সরকার নির্ধারণ করবে, অথবা সরকারের আদেশক্রমে সরকার আবার হাইকোর্টের সাথে পরামর্শ করে আদেশ দেবে। সেই আদেশক্রমে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই একজন ম্যাজিস্ট্রেটের এলাকা নির্ধারণ করে দেবেন। এবং এই যে এলাকাটাতে তার যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটাও পুরো এলাকা জুড়ে, পুরো ডিস্ট্রিক্ট জুড়ে এটা থাকবে। আর বলছে যে 4 নম্বরে বলছে যে নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট দিস সেকশন, এই সেকশনে যে কোনো কিছু উল্লেখ থাকা সত্ত্বেও, এই সেকশনে যে কোনো কিছু উল্লেখ থাকা সত্ত্বেও, তার মানে হচ্ছে এই সেকশনে যা কিছু উল্লেখ থাকুক না কেন, কথাটা একটু ঘুরিয়ে বলেছে, এইটুকুই যা পার্থক্য, যে এই সেকশনে যে কোনো কিছু উল্লেখ থাকা সত্ত্বেও দ্য গভর্নমেন্ট, সরকার কি করতে পারে, যে কোনো একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে কিছু সময়ের জন্য যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দিতে পারে। এবং সে যখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবে, সে তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবে না। এবং এখানে এটা বলা হচ্ছে যে তাকে যখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হবে, দায়িত্ব দেওয়া হবে, তখন এটা অবশ্যই, আবারও ভুল করছে, এখানে অবশ্যই লেখা নেই, এখানে অবশ্যই লেখা নেই, কিন্তু যেহেতু আইনের বিধান সুতরাং এটা অবশ্যই হয়। কিন্তু যেহেতু অবশ্যই লেখা নেই, আমরা অবশ্যই আইনের সাথে অবশ্যই শব্দটা লাগাতে পারবো না। তাহলে সেখানে এই যে ম্যাজিস্ট্রেটকে, মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে দায়িত্ব দিবে, সেই ক্ষেত্রে সরকার কোর্টের সঙ্গে, হাইকোর্ট ডিভিশনের সঙ্গে আলোচনা করে নেবে, পরামর্শ করে নেবে, তারপরে তাকে সেই দায়িত্বটা দেওয়া হবে। তো আমার এখানে একটা কমেন্ট এসেছে, মোহাম্মদ আশরাফুল আলম, উনি আমাকে মেসেজও পাঠিয়েছেন যে আমার বুঝানোর স্টাইলটা ওনার কাছে ভালো লেগেছে, তার কাছে মনে হয়েছে যে এটা একটু ব্যতিক্রম। ধন্যবাদ আশরাফুল ভাই, আমাদের সঙ্গেই থাকুন। তাহলে আমরা আজকে 11 নম্বর ধারা পড়লাম। 11 নম্বর ধারা আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে জানলাম, আর এর আগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্পর্কে জেনেছি। তো এখন পর্যন্ত মোটামুটি প্রায় 30 মিনিট হয়ে গেছে। আজকে বিদায় নিব। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, মেসেজ করবেন, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, অন্যদেরকে দেখতে উৎসাহিত করবেন যারা বার কাউন্সিল পরীক্ষা দিবে। এটা আপনাদের সবার কাছ থেকে আশা করি। এই বলে আজকে আমি এখানেই আমার লাইভ শেষ করছি। সবাইকে আবারও শুভেচ্ছা, শুভকামনা। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।